প্রিয় দর্শক, শ্রীলঙ্কা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এশিয়া মহাদেশের এই চমৎকার সুন্দর দেশটাতে আমরা অপূর্ব একটা সময় পার করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শ্রীলঙ্কা ভ্রমণের আমার অভিজ্ঞতাটা প্রকাশ করছি। ৬৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে দক্ষিণ এশিয়ার সুন্দরী দেশ শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের মাঝে এক মাঝারি দ্বীপ রাষ্ট্র। মহাসমুদ্রের বুকে এক ফোঁটা চোখের জলের মতন সেজে শ্রীলঙ্কা আজ আমার মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। দক্ষিণ এশিয়ার বুকে একদম সুশ্রী হয়ে সাকার, শ্রীয়ে ভরা সংস্কৃতির হাজার বছরের প্রাকার। শ্রীলঙ্কা পর্যটনে লুকিয়ে থাকা খনি, যেখানে বেড়াতে গিয়ে শুনবেন পাহাড় আর সমুদ্রের ধ্বনি। এখানে মাঠ ভরা দেখবেন ফসল, এখানে পাড়ি দিলে বুঝবেন শিক্ষিত জাতি হওয়া সে কি সুফল। এখানে বিশ্ব পর্যটকদের সাথে চালাবেন কুশল, দিগন্ত দাপিয়ে রেলে দেখবেন প্রকৃতি কতটা কোমল, কতটা সুনির্মল। দর্শক, আজ আপনাদের শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছি। এক সপ্তাহের সফরে ঘুরেছি এদেশের পাহাড়, নদী, অরণ্য, সমুদ্র, ঝর্ণা ঘেরা প্রকৃতির মাঝে। তুলে এনেছি সে অপূর্ব যাত্রার চিত্র। আশা করি শ্রীলঙ্কা ভ্রমণের একটা চমৎকার ধারণা পাবেন। প্রিয় দর্শক, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত। আজকে আমরা ঢাকা থেকে চলছি শ্রীলঙ্কার পথে। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে রবিউল। ওকে আপনারা ইতিমধ্যে আমার সেন্ট মার্টিন ভ্রমণ পর্বে দেখেছেন। যাই হোক, আমরা ঢাকা থেকে যে শ্রীলঙ্কাতে যাচ্ছি, যে একটা সপ্তাহ যাত্রা হবে, আমাদের রিটার্ন টিকিট কেটে রাখা আছে ইকোনমি ক্লাসে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। জানিয়ে রাখছি, আমার আজকে যে যাত্রাটা, আমার হাতে যে ম্যানুয়াল টিকিটটা ধরা আছে কাগজে প্রিন্ট করা, এটা কাটা হচ্ছে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে। www.flightexpert.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করার জন্য টিকিট রিজার্ভেশন করতে পারছেন, হোটেল বুকিং করতে পারছেন, আরও অনেক আনুষঙ্গিক সেবা আছে। সব কিছু সম্পর্কে আমি ধাপে ধাপে বলবো। জানিয়ে রাখছি, আমাদের যে রিটার্ন টিকিটটা, এটা পড়েছে জনপ্রতি 40,000 বাংলাদেশি টাকা করে, এবং আমরা প্রায় 7,000 টাকার উপরে জনপ্রতি খরচ করে এক একজনের শ্রীলঙ্কা ভিসা করিয়েছি। প্রিয় দর্শক, শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এটা আমার দ্বিতীয়বারের সফর। সৌদি আরব থেকেই গত মার্চে এয়ারলাইন্সে দেশে ফিরেছিলাম। আগের ভালো অভিজ্ঞতার সাথে নিয়ে নতুন চমৎকার অভিজ্ঞতা পাবার আশায় প্লেনের দিকে আগাচ্ছি। একটু জানিয়ে রাখি, আপনি এখন আগাম ফ্লাইট বুকিং করে পরে পেমেন্ট করতে পারবেন। তার জন্য ফ্লাইট এক্সপার্টের বুক নাও পে লেটার ফিচারের ব্যবস্থা আছে। ব্যাংক কার্ড সেভ করে রাখার সুবিধাও আছে। এই যে আমি এখন ফ্লাইটে চড়ে যাচ্ছি, চাইলে তাদের ব্লু রিবন ব্যাগেজ প্রোটেকশন সেবার মাধ্যমে আমার লাগেজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। এক্সপার্ট সার্চের মাধ্যমে আমার গন্তব্যের জন্য নিকটতম বিমানবন্দর ঠিক করে তুলনামূলক সাশ্রয়ী খরচে ফ্লাইট বুক করতে পারবো। তাছাড়া জিরো হিডেন চার্জ আর চমৎকার ইএমআই সুবিধা তো আছেই। আপনারাও এসব সেবা পেতে তাদের ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। আমার সিটটা আসলে ছিল পিছের দিকে, তবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওনারা আমাকে চিনেন, তো শ্রীলঙ্কান এয়ারলাইন্স আমাকে একদম সামনের দিকে জায়গা করে দিয়েছেন। খুব স্বাচ্ছন্দ্যে আরাম করে বসেছি আমি এবং রবিউল দুজনই। আজকে কিন্তু প্লেন মোটামুটি ফাঁকা যাচ্ছে। আমি যদি দেখাই, দেখেন প্রায় খুব ফাঁকা ফাঁকাই আমরা যাচ্ছি। আর এমনিও যে আমি ওদের ইকোনমি ক্লাসের সিটগুলো দেখলাম, আমার কাছে খারাপ লাগছে না। মোটামুটি জায়গা আছে, হয়তো বিজনেস ক্লাসের মতন পাচ্ছেন না, তবে একদম সামনের রোতে যে সিটগুলো, এই সিটগুলো সবচেয়ে স্বাচ্ছন্দ্যে বসার সুযোগ থাকছে। আমরা যে এয়ারক্রাফটে চলে যাচ্ছি, এটা হচ্ছে এয়ারবাস A330। তো মোটামুটি আশা করছি সময় মতন আমরা বেরিয়ে যেতে পারবো। আজকে যদি আবহাওয়া একটু খারাপ দেখাচ্ছে, তাও সব কিছু মিলেমিশে সুন্দর একটা যাত্রা হওয়ার অপেক্ষায় রওনা হয়ে যাচ্ছি। ঢাকা থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে 2150 কিলোমিটার পথ। এই যাত্রায় আমাদের 3 ঘন্টা প্রায় আকাশে উঠতে হবে। হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে ঢাকার চেনা অচেনা অলিগলি বহু নিচে ফেলে আমরা বহু শুভ্র মেঘের রাজ্য ধরে গন্তব্যের পানে ছুটছি। এই যাত্রায় যশোর, কলকাতা পার করে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলকে আমাদের পশ্চিমে রেখে সোজা কলম্বো শহর বরাবর ধেয়ে চলছি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের খাবারের স্বাদ ভালো লেগেছে।
আর ভালো সিট উপহার দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে রাখছি। আমাদের বিমান ছাড়ার প্রায় 3.25 ঘন্টা পর ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতির ঘোষণা চলে এসেছে। তা শুনেই মনে হালকা উত্তেজনার বিন বেজে উঠেছে। কলম্বোর বান্দার নায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইমিগ্রেশন পার করে বের হয়ে আসছি, ঠিক ওই পিছের ওই গেটটা দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সাথে সাথে আমি যেই চত্বরটাতে এসে পৌঁছাচ্ছি, এই চত্বরটা ঘিরে কিন্তু প্রচুর মানুষজন বসে আছে। এটার আশপাশ দিয়ে আপনার ট্যাক্সি সার্ভিস, সিম কার্ড কেনাকাটার ব্যবস্থা আছে, মানি এক্সচেঞ্জ পর্যন্ত করতে পারছেন। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ছোটোখাটো আপডেট দিয়ে দিচ্ছি আমরা ইতোমধ্যে কী করলাম। 7,000 বাংলাদেশি টাকার কিছু বেশি খরচ করে আমরা শ্রীলঙ্কার জন্য কিন্তু ভিসা নিয়ে এসেছি। এটা হচ্ছে 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা আমরা প্রতিজন পেয়েছি। সেই ভিসাটা দেখিয়ে কিন্তু বের হয়ে আসলাম। তবে আমি এখানে দেখেছি যে যারা ট্রানজিট করছে শ্রীলঙ্কার মাধ্যমে, সার্কভুক্ত দেশের নাগরিকই মনে হলো, ইনারা 2 দিনের কাছাকাছি বিনামূল্যে ট্রানজিট পাচ্ছে শ্রীলঙ্কাতে, অর্থাৎ সেক্ষেত্রে কোনো টাকা পরিশোধ করতে হচ্ছে না। এবং আমি ইতিমধ্যে আমার পরিচিত একজন ছোট ভাইকে পেয়ে গেছি, সে পর্তুগালে যাচ্ছে, তো সেখানে আজকে 10 ঘন্টার ট্রানজিট আছে। সে মোটামুটি 2 দিনের একটা ট্রানজিট ফ্যাসিলিটি পেয়ে গেছে, আমাদের সঙ্গে বেরিয়ে এসছে, আমাদের সঙ্গে আজকের দিনটা একটু ঘুরে দেখার চেষ্টা করবে। এখন ডলার ভাঙালাম, $100 বিপরীতে আমরা শ্রীলঙ্কান রুপি পেলাম 30,175 আশেপাশে। এবং সেই রুপি থেকে ইতিমধ্যে আমি খরচ করেছি, সেটা করেছে হচ্ছে সিম কার্ড কেনার জন্য। আমার পিছে দিয়ে দেখতে পাচ্ছেন এসএসডি মোবিটেল, এটাও যেরকম একটা জনপ্রিয় মোবাইল সেবা প্রতিষ্ঠান, তার পাশাপাশি এয়ারটেল এবং ডায়ালগ আছে। ডায়ালগের নামটা কিন্তু খুব শোনা যায়, তবে এই ডায়ালগ নামের যে অপারেটরটা, তারা ই সিম বিক্রি করতে পারছিল না। তো আমি ই সিম কিনতে চাচ্ছিলাম, যে সেবাটা একমাত্র এই সরকারি সেবা এসএসডি মোবিটেলে দিচ্ছিল। 30 জিবি ডেটা সহ যে আমি প্যাকেজটা কিনেছি, আমার পড়লো 2700 শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি টাকায় 1040 বা 1050 টাকার আশেপাশে পড়ছে। আর ওই পিছে দিয়ে কিছু দোকান আছে যেখান থেকে ট্যাক্সি রিজার্ভেশন করা যায়। এসব ট্যাক্সি এখান থেকে আমাকে যে প্রায় 35 কিলোর কাছাকাছি একটা পথ ঠেলে আমার হোটেলে যেতে হবে, ইনারা 7,500 রুপি করে চাচ্ছেন, শ্রীলঙ্কান রুপির কথা বলছি। তবে আমরা ওদের যে পিকমি নামের একটা অ্যাপ আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, সেই অ্যাপ থেকে যদি আমরা ট্যাক্সি রিজার্ভেশন করি, সেক্ষেত্রে আমরা 4,000 রুপির আশেপাশে পেয়ে যাব। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, আমরা এই মুহূর্তে ট্যাক্সি ধরছি এবং আমরা এখান থেকে এখন লম্বা পথ ঠেলে চলছি কলম্বো শহরের দিকে। শ্রীলঙ্কার পথঘাট সুন্দর, আর সেই অনুভূতির সূচনা বিমানবন্দর থেকে শহরের টানা টোলযুক্ত হাইওয়ে ব্যবস্থা দেখেই। ইনাদের পথের ধারে শোভা পাচ্ছে সারি সারি রঙিন গাছ। মেঘলা আকাশের নিচে দূর থেকে শহরের ডাউনটাউন ধরা দিচ্ছে। আমরা ধীরে ধীরে সেই শহরেই ঢুকে যাব। একটা নতুন রোদেলা চকচকা সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে পরবর্তী দিনের দুপুরবেলা দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার একদম রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনটা, ফোর্ট রেলওয়ে স্টেশনের সামনে। আমি কেন আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি বলি, গতকালকে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তবে গতকালকে আমার সঙ্গে আমার একটা ছোটো ভাইয়ের দেখা হয়ে গেল বিমানবন্দরে। ওকে নিয়ে আমরা কিন্তু রাতের বেলায় বেরিয়েছিলাম, আমরা একটু ঘোরাঘুরি করে দেখলাম, নিজেরা আনমনে শহরে ঘুরে বেরিয়েছি। তখন আমার ভিডিও করতে আসলে মন চাচ্ছিল না। আর আজকে একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠে মোটামুটি তারপর আস্তে ধীরে কিন্তু দিনটাকে শুরু করেছি। জানিয়ে রাখছি, আমি এখন যেখানটাতে আছি, এই ফোর্ট রেলওয়ে স্টেশন আজ থেকে প্রায় 120 বছরের কাছাকাছি সময় আগে তৈরি করা হয়েছিল এবং 1917 সাল নাগাদ এই রেলওয়ে স্টেশনটা সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য করে তোলা হয়েছিল। আমি যেখানটাতে আছি ঠিক এখানে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছি একের পর এক বাস যাতায়াত করছে। সামনে জনপ্রিয় পেট্টা মার্কেট, অনেকে পেট্টা স্ট্রিটের নাম শুনবেন। ওই পাশ দিয়ে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, কেনাকাটার ব্যবস্থা আছে, খুব জমজমাট একটা চকচকে সুন্দর একটা শহর কলম্বো। আমরা আজকে একটু কোস্টাল শ্রীলঙ্কার রূপ দেখতে চাই। খুব বেশি দূরে যাব না, তবে আমরা দক্ষিণ বরাবর একটু নামবো। আমরা কিন্তু দুজনের ট্রেন টিকিট কেটে রেখেছি। টিকিটগুলো অনেকটা যে এরকম একটু প্লাস্টিক ধাঁচের মোটা কাগজ মনে হচ্ছে। মাত্র
120 শ্রীলঙ্কান রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 45-46 টাকার আশেপাশে পড়ছে। 40 মিনিটের কাছাকাছি যাত্রা হতে পারে আমরা যে গন্তব্যে যাচ্ছি, এবং আমরা এখন ঠিক এই ট্রেন স্টেশন দিয়ে আমরা ট্রেনে উঠবো কিছুক্ষণ পরে। নগরের কোলাহল থেকে একটু বাঁচতে আমরা গ্রামের দিকে ছুটছি। যাত্রাপথের শুরুতে কলম্বো শহরের ব্যস্ত অবকাঠামোগুলো পার করছি। দর্শক, এই রেলপথ আমাদেরকে একটু পরেই সমুদ্রের পাশ দিয়ে গন্তব্যের পানে ছোটাবে। সেই দৃশ্য দেখার অপেক্ষায় আছি। দর্শক, উত্তাল ভারত মহাসাগরকে দেখতে পাচ্ছেন। সমুদ্রের ঢেউগুলো রেলপথের কাছে আছড়ে পড়ছে, আর সেই দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনের দরজায় দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাচ্ছি। জানিয়ে রাখছি, আমরা কলম্বো ফোর্ট স্টেশন থেকে 18 কিলো দূরে মোরাটুয়া শহরের দিকে যাচ্ছি। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চল জুড়ে এই রেলপথ সোজা দক্ষিণের দিকে চলে গেছে। এই পথের ধারেই ধরা দিচ্ছে সমুদ্র পাড়ের সব গ্রাম। এমন একটা গ্রামে আমরা যাব। মাত্র এসে পৌঁছালাম আমাদের গন্তব্য মোরাটুয়া রেল স্টেশনে। এই স্টেশনটাকে এর আগে যে কয়টা স্টেশন দেখে আসছি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনের পরে, ওগুলোর তুলনায় এটাকে একটু বড় স্টেশন মনে হচ্ছে। এই যে ট্রেন ছেড়ে দিল। মোরাতুয়া কলম্বো জেলার 12টি ছোট শহরের একটি। আমরা যদিও মোরাটুয়াতে এসে থেমেছি, তবে মূল উদ্দেশ্য উল্টো পথে অন্য একটি সৈকতে গিয়ে পৌঁছানো। টুকটুক ভাড়া করেছি 350 শ্রীলঙ্কান রুপিতে। আঙ্গুলানার দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আঙ্গুলানা। এই আঙ্গুলানা নামের এখানে একটা স্টেশন আছে, আর ঠিক এপাশে লোকাল জনপদের পাশ দিয়ে কিন্তু সৈকত আছে। এই দেখেন, একদম মেঘলা আকাশের নিচে সমুদ্র। আমরা একদম লোকালয়ের পারে সমুদ্র সৈকত ধরে হাঁটছি। আমার পাশ দিয়ে ভারত মহাসাগরের দৃশ্য দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। সমুদ্রের চমৎকার গর্জন শুনতে পাচ্ছি। আমরা এখানে আসছি মাত্র 20-25 মিনিট হয়েছে, বাস ঝুম বৃষ্টি নেমে গেছে যে আমরা এখন দৌড়াতে বাধ্য হচ্ছি। মানে ক্যামেরাটা চালু করলাম আর বৃষ্টি নামলো। আমরা একজন বন্ধু জুটিয়েছি, লোকাল বন্ধু। থ্যাংক ইউ। আমরা ক্ষণিকের জন্য আমাদের এক বন্ধুর বাড়িতে বসলাম। বন্ধু এই কারণে বলছি, কারণ তার সঙ্গে আমরা বসে ওখানে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক গল্প জুড়াই ফেলেছি। মানুষটা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, সে ভাঙা ভাঙা ইংরেজিতে আমাদের সঙ্গে খুব খাতির করার চেষ্টা করছিল। তো ওর যে বাসাটা, যদিও বৃষ্টি থেমে গেছে, প্রায় 5-7 মিনিট হলো আমরা আসছি আর কি, ওর বাসাটা হচ্ছে এরকম। ঠিক আছে, অল্পের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি। তো ও আমাদেরকে একদম আপ্যায়ন করে এখন সে নারিকেল খাওয়াবে, মানে ডাব খাওয়াবে আর কি। ডাব পাড়তে গেছে, বলছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমরা একটু বৃষ্টিটা থামুক, আর একটু নিশ্চয়তা পাই, তারপরে তোমরা আবার বিচে যাও, আমরা তোমাদেরকে ডাব খাওয়াবো। বলছে তোমরা বাংলাদেশ থেকে আসছো, আমাদের খুব ভালো লাগছে। আর ওর কষ্টের কিছু কথা শুনলাম। এই যে ছোট এই গ্রাম্য পরিবেশের মাঝেই থাকছে, তার যে বাসাটা, বলছে যে আসল বাসা নাকি সমুদ্রে তলিয়ে গেছে। বলছে যে আমাদেরকে সুনামি হলে আমরা খুব বিপদের মধ্যে পড়ি। তো এখন আমি আমার বন্ধুর বাড়িতে ভাড়া করে থাকছি, আমার নিজের ঘর নেই। তো দুঃখের কথা এর মধ্যে জানা হয়ে গেল। এই দেখেন, ওই যে একজন ডাব পাড়ছে, ইনি হচ্ছে আমাদের সেই বন্ধু। তার যে ছোট একটা বাচ্চা, এটা আর একটা বাচ্চা। আমাদের রবিউল এখানে ছবি তুলছে। থ্যাংক ইউ। স্ট্রয়ের ব্যবস্থা নেই, একদম গাছ থেকে ডাব পেরে দিল। মিষ্টির সেরা সংস্করণটা না, তারপরে খুব মজা।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর নেম এগেন? জায়াঙ্কা, জায়াঙ্কা, জায়াঙ্কা। সমুদ্র পাড়ের গ্রামীণ প্রকৃতির মাঝে কিছুক্ষণ মনোমুগ্ধকর সময় পার করছি। চারপাশে সমুদ্র ঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, আর পৃথিবীর মানচিত্রে ৫ম বৃহত্তম নারিকেল উৎপাদনকারী রাষ্ট্রও এটি। নারিকেলের পাশাপাশি আরও বিভিন্ন ফল ও ফসল উৎপাদন আর মৎস্য আহরণ করে এদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে। শ্রীলঙ্কায় প্রায় ১৪,০০০ গ্রাম আছে, আর দেশটির ৮২% মানুষ থাকে এই গ্রামে। পুরো দেশের চারপাশ জুড়ে ১৩৫০ বর্গ কিলোমিটার উপকূল রেখা আছে। আমরা কলম্বো জেলার একদম দক্ষিণ কিনারায় এখন আছি। আবারও একই পথে যাত্রা। আমরা আঙ্গুলানা স্টেশন থেকে ফিরতি ট্রেন ধরছি। জানিয়ে রাখছি, আজকের যাত্রাটা সাধারণ পর্যটকদের জন্য প্রস্তাবিত না। আমরা একদম নিজ দায়িত্বে, নিজ ঝুঁকি নিয়ে গ্রামীণ লোকালয়ে ভিড়েছি। এখন বিকেলে সূর্যের প্রতিফলন দেখতে দেখতে আমরা কল্লুপিতিয়া স্টেশনের দিকে যাচ্ছি। ফিরতি যাত্রার সময় এখন একদম ট্রেনের পাশ ঘেঁষে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। একদম দেখতে পাচ্ছি মেঘের মাঝখান থেকে ওই যে সূর্যের ছিটে ফোটা যে আলোটা পড়ছে, তাতেও সমুদ্র দেখতে চমৎকার সুন্দর লাগছে। কিছু মানুষজন কিন্তু সমুদ্রে বাতাস খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাড় দিয়ে কিছু লোকজনকে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত দেখা যাচ্ছে। ট্রেন ছেড়ে নামলাম শহরের ভিন্ন আরেকটা স্টেশনে। গলফেস বিচটা আছে, এই বিচটার কাছের একটা স্টেশনে। এখান থেকে কোনো না কোনোভাবে হেঁটে হোক বা টুকটুক ধরে হোক আমরা এই পাশ থেকে দৃশ্য দেখতে দেখতে সোজা বরাবর যাব। রেলপথের উপর পায়চারি করছি। রেলের আনাগোনা দেখতে দেখতে সমুদ্রের গর্জন শুনছি। আমরা মূলত এখন যাব গলফেস গার্ডেনের দিকে। সেখানে যাওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার আকাশচুম্বী সব অট্টালিকার পাশ দিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছি। এই দেখুন, পরন্ত বিকেলে শহরের বিখ্যাত গলফেস গার্ডেনের রূপ। সবুজ ঘাসের গালিচার উপর হেঁটে লোকজন মহাসমুদ্রের ভরা গর্জন শুনছে। দূর দিয়ে কলম্বো বন্দরের কিছু দৃশ্য প্রতিভাত হচ্ছে। এক পাশে সমুদ্র, অন্য পাশে শ্রীলঙ্কার রাজধানীর অতীত ও বর্তমানের মেলবন্ধন। ধাপে ধাপে পর্তুগিজ, ওলন্দাজ ও ব্রিটিশদের দ্বারা তারা শাসিত হয়েছে। উপনিবেশ আমলের অবকাঠামোগুলো তারা যত্ন নিয়ে সংরক্ষণ করেছে, সাথে গড়েছে নতুন এক আধুনিক কলম্বো। সন্ধ্যার আমেজে শহরের বিখ্যাত গলফেস গার্ডেন ধরে হাঁটছি। এই গলফেস গার্ডেনের একটা পাশ জুড়ে আছে হচ্ছে বাগান অঞ্চল। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো হয়তো সবুজ চত্বর খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পাশটা একদম ঘাসের গালিচা। ঠিক আমার নিচ দিয়ে দেখেন, এখানে ইনারা এমনভাবে দোকানপাটগুলোকে করেছেন, অর্থাৎ রাস্তার ধারে ধারে ওই যে আমাদের দেশে যেরকম ওই ছোট ছোট দোকানগুলো থাকে, ওখান থেকে আমরা জিনিসপত্র কিনে খাই, সেটা আবার অনেক সময় ময়লাগুলো ফেলে পর্যন্ত চলে যায়, সেটা থেকে বাঁচার মতন একটা উন্নত ব্যবস্থা এনারা রেখেছেন। সেটা হচ্ছে এনারা একদম দেখেন উপরতলাটা হাঁটা পথ আর নিচের অংশ করে দিয়েছেন এগুলো দোকানপাট। এখানে দোকানপাটে আপনি খাওয়া দাওয়া করেন, তারপর আপনি উঠে আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি শহরের এইসব জায়গার পরিবেশটাকে উপভোগ করেন। চমৎকার ব্যবস্থাপনা। শ্রীলঙ্কাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। যাই হোক, ঘুরে ঘুরে দেখছি এবং পরবর্তী গল্পগুলো আপনাদের কাছে বলতে থাকছি। কলম্বোর ওয়ান গলফেস মল পর্যটকদের কাছে বিখ্যাত। এখানে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দোকানপাট পাবেন, সাথে আছে বিরাট এক ফুড কোর্ট। দর্শক, এখন আসেন ছোট করে আপনাদেরকে আমরা শ্রীলঙ্কাতে
যে রেস্টুরেন্টে গত 2 দিন ধরে খাওয়া দাওয়া করছি প্রতিবেলায়, সেটার খাওয়া দাওয়া কীরকম আমি এটা দেখাই দিই। এই রেস্টুরেন্টের খুব নাম শুনেছি, নামটা হচ্ছে এলাইট রেস্টুরেন্ট বা এলাইট ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাদের অনেকগুলো শাখা আছে, হালাল খাবার পাওয়া যায় এবং তার পাশাপাশি খাবার দাবার মোটামুটি খেতে ভালো পর্যন্ত লাগে। তো আমি জানাই রাখি, শ্রীলঙ্কার খাওয়া দাওয়া আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের থেকে সাধারণ রেস্তোরাঁ হিসেবে এখানকার খাবারের খরচটা একটু উপরের কাতারে আছে, একটু দাম বেড়েছে আমি শুনেছি তাদের দেশে। এগ ফ্রাইড রাইস 770 পড়ছে, 5টা টুকরা ছিল, এটা একটা মাছের কারি এসছে, এটা পড়ছে আপনার 1400, 1400-1450। আর এরকম স্যুপ ছিল, স্যুপ আসলে খেয়ে শেষ করে ফেলেছি। আমরা কি করি যে সি ফুড স্যুপ নিচ্ছি প্রতিবার, তো খেতে ভালো লাগে। সি ফুড কর্ন স্যুপ এটা 600-650 মতন পড়ে। সব মিলে 3000 শ্রীলঙ্কান রুপির একটু বেশি পড়ছে আমাদের খাবারের খরচ। গড় পড়তে আমরা যতবারই খাচ্ছি, নাস্তা বলি বা এটা বলি, 2500 থেকে 3000, 3000 মতন পড়ে যায়। শ্রীলঙ্কা ভ্রমণের 3য় দিনে কলম্বো শহরে আমাদের হোটেলের বাইরে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পিছে যে ভবনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিশাল গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল শ্রীলঙ্কা। আজ থেকে 187 বছর আগে প্রতিষ্ঠিত এই বিশাল যে ভবনটা, এটা জুড়েই কিন্তু এই হোটেলটা। যেই জায়গাটাতে আছে এটা শহরের প্রাণকেন্দ্রে। আমার পাশ দিয়ে পুলিশ হেডকোয়ার্টার এবং যে হোটেলটাতে আছে এটাকে একটা 3 তারকা মানের হোটেল ধরা হচ্ছে। আপনাদেরকে অবশ্যই আমি হোটেলটা পর্যন্ত ঘুরিয়ে দেখাবো। তবে এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে বের হয়ে যাচ্ছি। জানিয়ে রাখছি, আমরা আমাদের হোটেল থেকে বাইরে বের হলে এখানে কিন্তু গাড়ি, টুকটুক এগুলো দাঁড়ানো থাকে। 250 থেকে 300 বা 200 এরকম শ্রীলঙ্কান রুপি খরচ করলে শহরের ভেতরে বিভিন্ন গন্তব্যে এক পথ আমরা যাতায়াত করতে পারি। রাজধানী হিসেবে কলম্বো শহরে গোড়াপত্তন ব্রিটিশদের হাত ধরে। সেই 1815 সালে কলম্বোকে রাজধানী ঘোষণা করা হয়। পুরানো আমলের দালান কোঠাগুলো অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। আমরা 200 রুপির টুকটুক ভাড়ায় রেস্তোরাঁ আর সেখান থেকে 500 রুপির টুকটুক ধরে লোটাস টাওয়ারের দিকে যাচ্ছি। আমি এই মুহূর্তে কলম্বো শহরের সবচেয়ে উঁচু টাওয়ারের সামনে এসে হাজির হয়েছে। এটা পুরো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এই ধরনের টাওয়ার হিসেবে বিবেচিত। সারা পৃথিবীর মানচিত্রে 19তম সর্বোচ্চ টাওয়ার। এটার উচ্চতা আছে 1150 ফুট এবং আমরা এখন ঠিক এটার উপরে 800 ফুট উচ্চতায় একটা পর্যবেক্ষণ ডেকে গিয়ে পৌঁছাবো। আমার পাশে এখানে টিকিট কাউন্টার আছে। আমরা বিদেশি নাগরিকরা যারা এখানে বেড়াতে আসি, $20 করে জনপ্রতি টিকিট কাটতে হচ্ছে। দর্শক, কলম্বোর এই বিখ্যাত ভবনটির নাম লোটাস টাওয়ার। 2019 সালে নির্মাণ শেষ হয়ে 2022-এ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। লিফটে চড়ে আমরা 29 তলায় এই সর্বোচ্চ অবজারভেশন ডেকে এসে পৌঁছালাম। জানিয়ে রাখছি, এ ভবনে অবজারভেশন ডেকের পাশাপাশি অডিটোরিয়াম, কনফারেন্স হল, বিলাসবহুল সুইট, রেস্তোরাঁ, ফুড কোর্ট, এমনকি সংলগ্ন লেকও আছে। টাওয়ারের উপরের অ্যান্টেনাটি ভাড়া দেওয়ার মাধ্যমে এই প্রকল্প যথেষ্ট মুনাফা অর্জন করে। উপরের গোল বারান্দা থেকে দেখছি চমৎকারে কলম্বো শহরের অপূর্ব এক রূপ। যেই যে গুরুত্বপূর্ণ স্থাপনা যেদিক দিয়ে দেখা যাচ্ছে সেগুলোর নাম, ছবি ও কিছু তথ্য এখানে ছাপানো আছে। বৃহত্তর কলম্বো শহর প্রায় 3700 বর্গ কিলোমিটারের বিশাল আয়তন জুড়ে আছে। তার বহু দূর দূরান্তের দৃশ্য দেখা যাচ্ছে এই ভবনের ডেকটি থেকে। আমি এই প্রথম মনে হয় পৃথিবীর কোনো একটা কোনায় একটা অবজারভেশন টাওয়ারে উঠে 2 ঘন্টার কাছাকাছি বসলাম। এর আগে এটা ঠিক যে বুর্জ খলিফাতে অনেক লম্বা সময় ছিলাম, তবে আরও অনেক টাওয়ারে উঠেছি। এতক্ষণ কিন্তু থাকতে সব জায়গায় ভালো লাগে না, যদি না বিকেল থেকে সন্ধ্যার সময়টাতে থাকি। আজকে দুপুরের ভাগে এসেও শ্রীলঙ্কার কলম্বো শহরের যে দৃশ্যগুলো দেখলাম, আর এত ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাসে রোদ পোহাতেও খারাপ লাগছে না। রোদও পড়ছে, ঠান্ডা বাতাস খাচ্ছি, খুবই ভালো লাগছে। নিচে নেমে
আমরা লেকের পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে 600 রুপির টুকটুক ভাড়ায় শহরে পেটা মার্কেটের দিকে যাচ্ছি। এই জায়গাটাকে বলা হচ্ছে মেইন স্ট্রিট, এবং যে মেইন স্ট্রিটের ওই পাশ দিয়ে শুরু হয়ে যাচ্ছে বিখ্যাত পেটা মার্কেট। এই পেটা মার্কেট যেই শহরে যারা পর্যটক হিসেবে আসছে তাদের কেনাকাটা করার জন্য খুবই বিখ্যাত জায়গা। এবং এই পেটা মার্কেটটা ঠিক যে জায়গাটা থেকে শুরু হচ্ছে সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে একটা কেন্দ্রীয় চত্বর আছে এবং সেই কেন্দ্রীয় চত্বরের মাঝখানে রয়ে গেছে খান ক্লক টাওয়ার। আজ থেকে 100 বছরের বেশি সময় আগে এখানে খান পরিবারের সদস্যদের অসাধারণ ব্যবসা বাণিজ্য ছিল। সেই খান পরিবারের সদস্যদের দ্বারা গত শতাব্দীর শুরুর ভাগে নির্মিত হয়েছিল ওই ক্লক টাওয়ারটা। আর তার আশপাশ জুড়ে যে মার্কেট অঞ্চলটা আছে, ব্রিটিশ আমলে এখানকার মার্কেটটা অসাধারণ রকমের জমজমাট হয়ে ওঠে। আমরা এখন এখানকার রাস্তাগুলো ধরে একটু হেঁটে হেঁটে এই জায়গাটা ঘুরে দেখি। আমার পিছে একটা অপূর্ব মসজিদকে দেখতে পাচ্ছেন, যে মসজিদটা 1908 সালে প্রতিষ্ঠিত। নাম হচ্ছে আল মসজিদ আল জামিউল আলফার। এই মসজিদটা পুরো পৃথিবীর মানচিত্রে একটা ভিন্ন ধারা স্থাপত্যরীতির নিদর্শন হিসেবে শ্রীলঙ্কার মানচিত্রে কিন্তু রয়ে গেছে। ইন্দো সারাসেনিক স্থাপত্যরীতির একটা মিশেল ঘটানো হয়েছে, তার সঙ্গে মিশেছে কিন্তু পারস্য থেকে আগত কিছু স্থাপত্য ধারা। সব কিছুর মিশেল ঘটিয়েছেন হাবিবুল আব্বে সাইবুল আব্বে নামক একজন অজনপ্রিয় স্থপতি। 1908 সালে যখন এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় 1500 মানুষের ধারণ ক্ষমতা হিসেবে এই মসজিদকে এখানে স্থাপন করা হয়েছিল। তবে 1975 সালে নতুন করে একটা সংস্কার হবার পরে এই মসজিদকে বর্তমানে এত বড় বানিয়ে ফেলা হয়েছে এবং প্রায় 10,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মসজিদে রূপান্তর করা হয়েছে। আমরা এখন প্রবেশ করব এই মসজিদের ভেতরে। লাল মসজিদ অথবা বেদানা মসজিদ নামেও একে ডাকতে পারেন, কারণ বেদানা ফলের রঙের সাথে মিলিয়ে এর স্থাপত্যরীতি নির্ধারিত হয়েছিল। ভেতরটা বহুতল, নামাজের ঘর আছে একাধিক। তবে জানিয়ে রাখছি, অমুসলিম পর্যটকদের এখানে প্রবেশের কিছু আলাদা সময়সূচি আছে। আমরা দ্বিতীয় জামাতে মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। ওদের শহরের রাতের আমেজটা কিন্তু বেশ ভালো লাগছে, এমনকি পিছে ফেলে আসা মসজিদে নামাজ পড়তেও কিন্তু অসাধারণ লেগেছে। আমি যদি এপাশ থেকে পথটা দেখাই, আমার চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে আলোকসজ্জা দেখা যাচ্ছে। ছোট ছোট ইলেকট্রনিক্সের আইটেম, কাপড় চুপুর, খাবার দাবারের দোকানপাট, আপনি এখানে মানি এক্সচেঞ্জ করতে পারছেন। সব কিছু মিলিয়ে মিশে মোটামুটি একটা জনপ্রিয় শপিং ডিস্ট্রিক্ট বলা চলে। আমি এখানে যেসব খাবারের রেস্তোরাঁগুলো দেখেছি, আমার কাছে কোনোটা দেখে খুব বিশেষভাবে খাওয়ার জন্য যে খুব মন টানছে সেরকম মনে হয়নি। আমি শুনেছি এখানকার নাকি স্ট্রিট ফুডগুলো বিখ্যাত, এবং একই সঙ্গে এখানে কিন্তু হালাল খাবার দাবার পর্যন্ত পাওয়া যাচ্ছে, কারণ আশপাশে প্রচুর পরিমাণে মুসলিম লোকজন বাস করছে। দর্শক আসেন, আপনাদেরকে শেষমেশ আমাদের ঘরের ভেতরটা একটু দেখাই দিচ্ছি। হোটেল গ্র্যান্ড ওরিয়েন্টাল, কলম্বো শহরের ইয়র্ক স্ট্রিটে। দেখতে পাচ্ছেন আমরা দুটা বিছানা পেয়েছি। চাইলে কিন্তু আমি এখানে বড় বিছানা অর্ডার করতে পারতাম, ওনারা টুইন বেডের আয়োজন করে দিয়েছেন যেভাবে করে আমরা অনুরোধ করেছি। পুরানো ধাঁচে টেলিভিশন এসছে, একটা ছোট ফ্রিজ এসছে, বসার মতন এখানে জায়গা আছে, ওপাশে একটা ছোট জিনিসপত্র রাখার মতন জায়গা আছে, এপাশে একটা আয়না এসছে, তার পাশাপাশি ঝোলানোর মতন খুব লম্বাটে কোনো ওয়ার্ড্রোব আসেনি, ছোটোখাটো একটা ওয়ার্ড্রোব এসছে। আমি আপনাদেরকে এটা এই কারণে দেখাচ্ছি, আপনারা হয়তো শ্রীলঙ্কাতে বেড়াতে আসলে হতেও পারে কলম্বো শহরে এই হোটেলটাতে থাকার কথা ভাবতে পারেন। 3 তারকা মানের হোটেল হচ্ছে, ঠিক আছে, এটা 4 বা 5 তারকা কোনো হোটেল বা রিসোর্ট না। ওয়াশরুমটা টিপটপ, না খুব ভালো না খুব খারাপ। এখানকার যদি কোনো কিছু খুব ভালো লেগে থাকে, এই দালানটার ইতিহাস 1837 এটা তৈরি করা, এবং তৈরি করা কি জানেন, ব্রিটিশ আমলের সৈন্য শিবির হিসেবে। একটা করিডোর দেখাচ্ছি, এই করিডোর আমি যদি এপাশ থেকে লম্বা করে এদিকটা তাকাই, খেয়াল করেন, এই দালানের যে লম্বাটে অংশটা তার অর্ধেকের চেয়েও কম, অর্থাৎ এরকম করিডোর, আবার করিডোর, আবার করিডোর,
এটা মাত্র 8 মাসে প্রতিষ্ঠিত ছিল। 1837 সালে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি এই দালানটাকে তৈরি করা হয়েছে। পরবর্তীতে আস্তে ধীরে হোটেলে রূপান্তর করা হয়েছে। আমি জানিয়ে দিচ্ছি আমরা কত করে খরচ করেছি এই 3 তারকা মানের হোটেলের এই স্ট্যান্ডার্ড টুইন রুমটাতে থাকার জন্য। রাত প্রতি $35 করে পড়েছে। 35 আমেরিকান ডলারের কথা বলছি। যখন আমি কেটেছি বাংলাদেশি টাকা 4000 টাকার হালকা কিছু বেশি পড়ছে। আজকে আমার শেষ রাত্রি, 3টা রাত্রি আমি হোটেলে ছিলাম। শ্রীলঙ্কার কলম্বোকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি কলম্বোর ফোর্ট রেল স্টেশনে, যে রেল স্টেশন থেকে গতবারের ট্রেন যাত্রাটা করেছিলাম। আমার এখনকার গন্তব্য হচ্ছে ক্যান্ডি বরাবর, এবং ক্যান্ডি বরাবর আমাদের লম্বা একটা পথ। এক্সপ্রেস ট্রেনের কিন্তু টিকিট কেটে রাখা আছে, সেই টিকিটটা কিন্তু আমি আমার হাতে পর্যন্ত ধরে রেখেছি। একটা জিনিস জানিয়ে রাখি, এনাদের কিন্তু আপনি টিকিটটা অনলাইনে রিজার্ভ করতে পারবেন। আমরা অনলাইনে আগাম রিজার্ভেশন করেছি, সিট রিজার্ভেশন সহ কিন্তু টিকিটটা কাটা হয়। তারপরে আপনি এসে এখানে কিন্তু আপনার একটা কাউন্টার আছে, 17 নম্বর বলা হচ্ছে, সেখানে আপনার পাসপোর্ট দেখিয়ে টিকিটের কপি দেখিয়ে তারপরে তারা আপনাকে ফিজিক্যাল টিকিটের কপি ইস্যু করবে। না রবিউল, এই টিকিটের কপি তুমি ধরো, আমাকে ব্যাগ দাও। চলো, আমাদের কি কাউন্টার নাম্বার? প্ল্যাটফর্ম 2। কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন বছরে 7 কোটির উপর রেল যাত্রীকে সেবা দিয়ে আসছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থিত ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশনের আদলে একে 1 শতাব্দী আগে তৈরি করা হয়েছিল। যে এখানে বলছে সেকেন্ড ক্লাসের সিট রিজার্ভড, এটা হচ্ছে 2 সেকেন্ড ক্লাস। আমি ইতিমধ্যে সেকেন্ড ক্লাসের কম্পার্টমেন্ট ফেলে ফার্স্ট ক্লাসের দিকে আগাচ্ছি। এই যে আমার বাম পাশে মনে হচ্ছে ফার্স্ট ক্লাসের দিকে চলে আসছি। পাওয়া গেছে? এখানে দুজন বাংলাদেশি ভাইকেও পাওয়া গেছে, আগে দেখা হয়েছিল। কি জানি ভাইয়ের নাম? রাব্বি ভাইয়া। আর ভাইয়ের নাম? রনি ভাইয়া। আপনারা ব্যাগ রাখার ভালো জায়গা দিয়েছেন। মোটামুটি আপনি একটা বা দুটা ব্যাগ তুলতে পারছেন। আমাদের পাশে এদিকে জায়গা হয়নি, এ পাশেও কিছু ব্যাগ রাখতে হচ্ছে। একটা জিনিস দেখাই দিই, আমাদের যে সিটটা, আমরা 2টা সিট আশা করেছিলাম পাশাপাশি দিবে। এটা অটোমেটেড জেনারেটেড সিট কিন্তু ইস্যু করা হয়েছে, কিন্তু পরে দেখলাম একজনকে এ পাশে দিয়েছে, একজনকে আরেক পাশে দিয়েছে। আমরা আশা করছি দুজন পাশাপাশি বসে যাব। দেখেন, পা রাখার মতন কিন্তু লেগ রেস্ট আছে, আপনার এই যে জিনিসপত্র রাখার মতন ব্যবস্থা দিয়েছে, খাবার রাখার মতন আছে। একদম কাটায় কাটায় 3:35 কিন্তু ট্রেন ছেড়ে গেছে। থাকো, তুমি ওদিক থাকো। তোমরা দুজন সমবয়সী বসছো। শ্রীলঙ্কার বিস্তীর্ণ মাঠঘাট প্রান্তরের মাঝ দিয়ে আমাদের আজকে যাত্রা শুরু। চলছে 120 কিলো দূরে ক্যান্ডি শহরের দিকে। এ যাত্রায় আমাদের ট্রেনে বসা হবে 2.5 ঘন্টা। খরচ করেছি 630 বাংলাদেশি টাকা জনপ্রতি। একবার কলম্বো শহর পার করার পর প্রকৃতির রূপ ধাপে ধাপে সুন্দর হতে থাকে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসে আমরা মন ভরে পথের সৌন্দর্য দেখছি। ব্যবহারযোগ্য শৌচাগার, খাওয়া দাওয়ার ক্যান্টিন সহ নানা সুবিধাই আছে। আরামে সময়টা কেটে যাবে। দর্শক, এই মুহূর্তে এসে পৌঁছালাম এই ট্রেনের ক্যান্টিনে। এই ক্যান্টিনটা হচ্ছে আমার যা মনে হচ্ছে পুরো ট্রেনের সামনের কিছু কম্পার্টমেন্ট এবং পিছনের কিছু কম্পার্টমেন্টের মাঝামাঝি। এপাশে চা কফি তৈরি হচ্ছে, আমার আশপাশ দিয়ে অনেকজন মানুষজন কিন্তু বসে আছে। আর এপাশে যারা বসছে তারা এখান থেকে জানলা খুলতে পারছে, জানলা খুলে কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছে। ওদের কাছে কফি চাইলাম, 100 রুপির কথা বললো, 100 শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি টাকায় 40 টাকা। আর তবে পরে বলছে যে এদের কাছে নেস্টি আছে, কফিটা নেই। এর মধ্যে ঠিক আছে, নেস্টি দাও, এখানে নেস্টিটা খেতে ভালো লাগে। অসাধারণ লাগছে। কিছু পাইছো তুমি? বাবা, যাত্রাপথের প্রায় অর্ধেকটা পার করেছি, আর সময়গুলো আরো বেশি ভালো লাগা ধরেছে। আমিও আনন্দ করছি, রবিউলও মজেছে। ব্রিটিশ দেশে 160 বছর আগে তৈরি করা রেলপথ ধরে আমরা সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটছি। মাঝে মাঝে গতি মন্থর হচ্ছে।
কলম্বো থেকে ক্যান্ডি ফেলে বাদুল্লা বরাবর দেশটির সবচেয়ে পুরানো রেলপথ ইংরেজরা ব্যবসা বাণিজ্যের জন্য গড়েছিল। আমরা যাত্রাপথের শেষের ভাগে পাহাড়ি জঙ্গল ঘেরা প্রকৃতির মাঝে দূরের বিভিন্ন পাহাড় আর উপত্যকার দৃশ্য দেখছি। জানিয়ে রাখি, এই ট্রেনটা কিন্তু ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন, তাই মাঝপথে থামাথামির পালা নেই। আমরা ক্যান্ডির খুব কাছাকাছি চলে এসেছি। উঁচু উঁচু পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে, অনেক উঁচু পাহাড়, ওখানে অনেক ঘরবাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমরা একটা শহরে আমেজ দেখতে পাচ্ছি। আমরা শেষমেশ ক্যান্ডি স্টেশনে এসে পৌঁছে গেছি। ঠিক ওপাশ থেকে এপাশ বরাবর লম্বালম্বি ক্যান্ডি স্টেশনকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কলম্বো ফোর্ট যে স্টেশনটা দেখলাম তার থেকে কিছুটা ছোট লাগছে। আমরা নির্ধারিত সময়ের থেকে 10টা মিনিট আগে পৌঁছেছি, ব্যাপারটা ভেবেই কিন্তু খুবই ভালো লাগছে। ক্যান্ডি স্টেশন থেকে 250 রুপিতে টুকটুক ভাড়া করে আমরা 10 মিনিটের পথ ছেড়ে সিরোনি লেক রেসিডেন্সি নামের হোটেলে চেক ইন করতে চলছি। দর্শক, আমরা ক্যান্ডিতে আমাদের হোটেল রুমে মাত্র এসে চেক ইন করেছি। এই রুমটা খুব বিশেষ কিছু না, আমি $51 পরিশোধ করেছি 2টা রাত্রের জন্য। 2টা বিছানা পেয়েছি, 2জন থাকার মতন, আলমারি এসছে। আলমারি কোনো বিশেষ কিছু না, ওই যে আগের যে হোটেলটা ছিল সেখানেও কিন্তু আলমারি আমরা দেখেছি, পুরোপুরি লম্বা কাপড় ঝোলানোর মতন কিছু ছিল না। এদিক দিয়ে আমাদের ওয়াশরুমটা ছিমছাম, আহামরি বিশেষ কিছু দেখছি না। আমাদের এখানে আলনা এসছে, দেশি ব্যাপার স্যাপার মনে হচ্ছে। ফ্রিজ এসছে, মোটামুটি জিনিসপত্র রাখার মতন জায়গা, চা কফির আয়োজন, টেলিভিশন, এবং রুমটার মধ্যে না একটা ভিনটেজ একটা ভাব আছে। ওপাশে একটা নীরব দৃশ্য দেখতে পাচ্ছি। মূল কথা কি, এই রুমটা যেটা সর্বোচ্চ মিলিয়ে হয়তো 150 বর্গফুট হবে কিনা বা 200 বর্গফুট যেতে পারে, এটার অংশ হিসেবে কিন্তু আমরা বারান্দা পেয়েছি। সামনে পাহাড়ের দৃশ্য, আর ওই দূরে দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে ক্যান্ডি লেক। আমরা একদম পরিপূর্ণ ভিউ পাইনি, সামনে যে এখানে একটা বিল্ডিং আছে যার জন্য ওই দৃশ্যটা কিন্তু আটকে গেছে। আর ঠিক ওই যে সামনে দূরে দিয়ে ওইটা হচ্ছে একটা স্তূপা, এটা ক্যান্ডির মনে হয় বিখ্যাত স্তূপা, সেখানে আমরা আশা করি যেতেও পারি। শ্রীলঙ্কার প্রাক্তন রাজধানীতে আঁধার নেমে আসছে। সন্ধ্যার নীল আলোয় নীরব শহরটিকে দেখতে চমৎকার সুন্দর লাগছে। আজকের মতন এখানে বিদায় নিয়ে পরদিন থেকে গল্প ছোটাচ্ছি। ক্যান্ডি থেকে একটা নতুন সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পিছে দিয়ে বিখ্যাত ক্যান্ডি লেক দেখতে পাচ্ছি। এই ক্যান্ডি লেকটার আশপাশ ঘিরে কিন্তু এই ক্যান্ডি শহরের প্রাণকেন্দ্র। এটা শ্রীলঙ্কার প্রাক্তন রাজধানী, যেখান থেকে সিংহল সভ্যতা বা শ্রীলঙ্কার আদিকালের যত মানুষজন আছে তাদের সাংস্কৃতিকভাবে এটাই রাজধানী বলে বিবেচিত ছিল। পরবর্তীতে আস্তে ধীরে কিন্তু ব্রিটিশরা বা ডাচরা এরা কিন্তু এখানে ক্ষমতা প্রণয়ন করেছে। সর্বশেষ ব্রিটিশরা এখান থেকে রাজধানী সরিয়ে নিয়ে গেছিল কলম্বোতে। আমরা সেই পুরাতন রাজধানী এখন ক্যান্ডিতে এসে হাজির হয়েছে, এবং এই ক্যান্ডি লেকটা ঘিরে পর্যটকরা কিন্তু ঘোরাফেরা করতে পছন্দ করে, ক্যান্ডি লেকের আশপাশ দিয়ে হোটেল পর্যন্ত নিতে পছন্দ করে। যেমন আমরা কিন্তু লেকটার একদম উপরের দিকে ওই পাশে কিন্তু আমাদের হোটেলটা, গতকালকে একটা নীরব পরিবেশে আমরা ক্যান্ডি লেকটাকে ওপর থেকে দেখতে পাচ্ছিলাম। প্রিয় দর্শক, আমাদের আজকের এই দিনটাতে খুব বেশি কিছু আমরা করব না, মূলত ক্যান্ডি থেকে চলে যাব আমরা নোয়ারা এরিয়ার দিকে, এবং নোয়ারা এরিয়া যাওয়ার জন্য আমরা গাড়ি পর্যন্ত ভাড়া করে রেখেছি। তবে ক্যান্ডিতে যেহেতু আসছে, আমার এই পাশ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, গৌতম বুদ্ধের দাঁতের যে অবশেষ সেটা কিন্তু এখানে রাখা আছে, এবং এই জায়গাটা প্রচুর পর্যটক ঘুরে দেখতে পছন্দ করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখানে একাধিক মন্দির পর্যন্ত আছে। আমরা সেটা দেখে পরবর্তী বিভিন্ন গন্তব্যে ধাপে ধাপে আমরা আগাতে থাকছি। টেম্পল অফ দ্য টুথ বিশ্ব ঐতিহ্য খেতাবপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। মূলত পুরনো রাজপ্রাসাদ কমপ্লেক্সে ছড়িয়ে আছে একাধিক মন্দির, জাদুঘর সহ নানা পবিত্র নিদর্শন। ভেতরে প্রবেশ করতে 1500 রুপি করে এক একজনের টিকিট কাটলাম। এখানে মন্দিরের একদম মূল অংশে ভিডিও ধারণ করা নিষেধ, তাই যেটুকু দেখাতে পারছি তাই আপনাদের এই ভিডিওতে প্রদর্শন করছি।
বেশ ভালো ছিল। বিশাল বড় একটা কমপ্লেক্স। আমরা এই একটা পাশ দিয়ে প্রবেশ করে ঘুরে ঘুরে ওই পাশটা দিয়ে বেরিয়ে আসলাম। ক্যান্ডির বিখ্যাত মন্দির থেকে কিছুটা পথ গাড়িতে চেপে আমরা রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছেছি। এটা এত বড় একটি পর্যটন অঞ্চল যে অনায়াসে অর্ধেক দিন এখানে পার করে দেওয়া যায়। 3000 শ্রীলঙ্কান রুপি করে এক একজন টিকিট কেটেছি। আমরা থাকবো বড়জোর আধা ঘন্টা। আজকে সারাটা দিন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, তার মধ্যেও মোটামুটি আমরা সূর্যের রূপরেখাও দেখতে পাচ্ছি, আবার আকাশ মেঘে ছেয়ে যাচ্ছে, আবার একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো এর ফাঁকে ফাঁকে দিয়ে আমরা ঘুরছি এবং সে ঘুরতে ঘুরতে আমরা ওদের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনটার সবচেয়ে বিখ্যাত যে কয়েকটা রাস্তা আছে তার ভিতরে একটাতে এসে পৌঁছে গেছি। এখানে একাধিক পাম এভিনিউ আছে, ধরে নিচ্ছি পাম গাছের সমারোহ। সে পাম এভিনিউ, এখানে সারি সারি যে উঁচু উঁচু গাছগুলা, এগুলোর মাঝখান থেকে রাস্তা চলে গেছে। এইসব রাস্তা ধরে কিন্তু যে ইনস্টাগ্রামে ছবি তুলতে, ভিডিও করতে মানুষজন খুব পছন্দ করে, সেরকম একটা রাস্তাতে এখন এসে হাজির হয়েছি। খুবই ভালো লাগছে দেখতে। এটা আমাদের পুরো শ্রীলঙ্কা যাত্রার এই প্রথম খারাপ অভিজ্ঞতা। আজকে সারাদিন বেশ বৃষ্টি। সকাল 8টায় উঠলাম, তারপরে এক পশলা বৃষ্টি, একটু দেরি করে বের হলাম, 9টার কিছু পরে বেরিয়েছি। টুথ রেডিকের দিকে গেছি, ক্যান্ডি লেকের আশপাশ দিয়ে। সেখানে অনেকগুলো সময় আমরা ঘুরেছি বটে। বের হয়ে এসে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে আবার বৃষ্টি, কিছুক্ষণ আটকে থেকেছি। তারপরে আমরা গেছিলাম এখানকার বিখ্যাত একটা জায়গা, আম্বুলাওয়া টাওয়ার বরাবর। শহর থেকে প্রায় 20 কিলোমিটার পথ, পাহাড়ি পথ বেয়ে উঠেছি, আবার সেরকম পথ কিন্তু আমরা নেমে এসেছি। ওখানে যাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে ওখানে একটা খুব সুন্দর টাওয়ার আছে, এটা পর্যটকদের দেখার জন্য খুব চমৎকার জায়গা। আমি চেয়েছিলাম আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই, কিন্তু উপরে ওঠার পরে এত ভয়ানক রকমের বৃষ্টি এবং মেঘ দিয়ে ছেয়ে আছে, টাওয়ারটাকে সুন্দর করে দেখা যাচ্ছিল না। তাই দুর্ভাগ্যবশত ওখানে যাতায়াত সব কিছু বাবদ প্রায় 2টা ঘন্টা অতিরিক্ত সময় নষ্ট হয়েছে, আমরা কিছু করতে পারিনি। আমরা এখন নোয়ারা এরিয়ার পথে, এবং এই নোয়ারা এরিয়ার পথে যে চলছি, আমার পাশ দিয়ে দিয়ে ও যে আমাদের দেশের সিলেট অঞ্চল, শ্রীমঙ্গল, এসব দিকে যে আমরা পাহাড়ের রাজ্য দেখি, যে চায়ের বাগানগুলো থাকে, ঠিক সেরকমের কিছু দৃশ্যপট ভেসে উঠছে। এই গাড়িতে আমাদের যে চালক আছে, ছেলেটা খুবই ভালো, সে খুবই অমায়িক এবং আমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা এখানে এসে আমাদের হোটেলে কথা বলে তার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করেছি। এই গাড়িটা ভাড়া করতে 17,000 শ্রীলঙ্কান রুপি পড়লো। তার মাধ্যমে সে আমাদেরকে ক্যান্ডি শহর থেকে নোয়ারা এরিয়া নিয়ে যাওয়া, নিয়ে আসা, মাঝখানে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা, এগুলো বাবদ সে অপেক্ষা করবে, আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর কি। দর্শক, পথে চলতে চলতে এত অপূর্ব একটা জায়গায় এসে আমরা থেমেছি। সত্যি কথা বলতে আমাদের গাড়ি চালক বলছিলেন যে তোমাদেরকে আমরা একটা জায়গায় থামাবো, সেখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবা, তোমরা চা খেতে পারবা। আমরা চা আর কি পান করব, আমরা দৃশ্য দেখে রীতিমতো অবাক। এখানে খুব উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, তার পাশ দিয়ে ওই দূরে একটা সুন্দর জলপ্রপাত দেখা যাচ্ছে। একাধিক জলের রেখা ওখানে মিশে ধাপে ধাপে গড়ায় গড়ায় পড়ছে, এবং সেখান থেকে মনে হচ্ছে যেন একটা ঝিরি এখানে তৈরি হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে। এবং এখানে দেখেন মেঘের যে খেলা দেখতে পাচ্ছি, দেখে অসাধারণ সুন্দর লাগছে। এ পাশটাই শুধুমাত্র সুন্দর না, আমরা এ পাশ থেকে ঠিক ওই পাশ বরাবর ওখানে এখনই 2টা লেক দেখতে পাচ্ছি, এবং ওখানে পাহাড় পর্বতের মাঝে মেঘের খেলা, সব কিছু মিলে আশেপাশের চায়ের রাজ্য মিলিয়ে আমাদের খুবই ভালো একটা সময় কাটছে। আমরা এখন পর্যন্ত নোয়ারা এরিয়ায় পৌঁছাই নাই, কিন্তু যাত্রাপথে আমরা মুগ্ধ হয়ে গেছি। কিছুক্ষণ এখানে উপভোগ করি, তবে উপভোগ করতে করতে জানাই দিই আমরা যেখানটাতে থেমেছি অক্রে টি বুশ, ঠিক আছে? এটা হচ্ছে তাদের অঞ্চলটার নাম, তাদের চায়ের ফ্যাক্টরি আছে, তাদেরই দোকানে আমরা থামলাম। তারা বিনামূল্যে কিছু চা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে। এখন তারা হয়তো আশা করছেন যে আমরা তাদের দোকান থেকে হয়তো যদি চা পাতা কিনতে চাই, আমরা হয়তো কিছু চা কিনে নিয়ে যেতে পারি।
4700 শ্রীলঙ্কান রুপি দিয়ে তিনটা চা কিনে নিয়ে যাচ্ছি, 100 গ্রাম করে এক একটা। হ্যাঁ, তো ওকরে টি বুশ, ওদের এখানেই থেমেছিলাম। লেটস গো। ক্যান্ডি থেকে নুয়ার এরিয়া পর্যন্ত 70 কিলোর বেশি পথ। পাহাড়ি এ পথে চোখ বন্ধ করে 2.5 থেকে 3 ঘন্টা যাত্রাপথ হিসাব করে রাখতে পারেন। আমরা ক্যান্ডি জেলা ফেলে নুয়ারা এরিয়া জেলায় প্রবেশ করেছি। এই জেলার সবচেয়ে জনপ্রিয় শহর নুয়ারা এরিয়া। ইংরেজরা ক্যান্ডি থেকেই 170 বছর আগে চায়ের চাষ শুরু করে, যা ছড়াতে ছড়াতে পৌঁছেছে শ্রীলঙ্কার প্রতিটি প্রান্তে। আজ নুয়ারা এরিয়া এ দেশের চা উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল বলে বিবেচিত। দর্শক, এই যে প্রবেশ করলাম বিখ্যাত নুয়ারা এরিয়া শহরে। শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড বলে খ্যাত এই পাহাড়ি শহর। ভূপৃষ্ঠ থেকে 6000 ফুটেরও বেশি উচ্চতায় আমরা ঠান্ডা ঠান্ডায় শহরে এসে পৌঁছালাম। বেশ ঠান্ডা লাগছে, এবং ঠান্ডা লাগছে কারণ তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি। এই নুয়ারা এরিয়া অঞ্চলটা, যেটা প্রায় 6000 ফুটেরও বেশি উচ্চতায় আছে, এখানে কিন্তু সারা বছর ব্যাপী প্রচুর ঠান্ডা বিরাজ করে। এই জন্যই আজ থেকে অনেকটা সময় আগে, সে 1846 সালে ব্রিটিশ পরিব্রাজক স্যামুয়েল বেকার, আন্তর্জাতিকভাবে প্রচণ্ড খ্যাতিমান একজন পরিব্রাজক ছিলেন, তিনি এই শহরটা স্থাপিত করেছিলেন। ব্রিটিশ সিলনে নুয়ারা এরিয়া ব্রিটিশদের থাকার জন্য রোমাঞ্চকর একটা জায়গা ছিল। আমার আশপাশ দিয়ে যেসব দালান কোঠাগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কলোনিয়াল স্টাইল দালান কোঠা। ওখানে একটা সুন্দর লেক দেখা যাচ্ছে, যে লেকটা একটা পার্কের অন্তর্ভুক্ত। লেকটার নাম হচ্ছে লেক গ্রেগরি, এবং লেক গ্রেগরির সামনে যে পার্ক, সবুজ ঘাসের গালিচা দেখতে পাচ্ছি, ওপাশ দিয়ে কিছু মানুষজন হাঁটছে পর্যন্ত দেখছি। নুয়ারা এরিয়ার লেক গ্রেগরির ধারে এসে সাঁঝের বেলায় পৌঁছেছি। জনপ্রতি 600 রুপি করে এখানে প্রবেশের টিকিট কাটতে হয়। সকাল থেকে বিকাল অবধি এই পার্ক চালু থাকে। আমি অনুরোধ করে অল্প সময়ের জন্য সন্ধ্যা বেলায় ঢুকলাম। লেকের পাশে কিছু নৌকা ভিড়িয়ে রাখা আছে, বোঝা যায় এখানে নৌকা ভ্রমণেরও সুযোগ আছে। পাহাড়ি শহরগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, তাই স্বাভাবিকভাবে খাবার দাবারের দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হবে। আমরা যেহেতু ক্যান্ডিতে ফেরত যেতে হবে, আমরা যেটা করেছি নুয়ারা এরিয়াতেই আমরা আজকে খেতে বসে গেছি। খুব ইচ্ছা ছিল ক্যান্ডিতে ফেরত গিয়ে খাবো, তাতে করে ক্যান্ডিতে যে রেস্তোরাঁতে আমরা খাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তারপরে বলে রাখি, ওখানকার একটা বিখ্যাত রেস্তোরাঁ আছে, নাম হচ্ছে ক্যান্ডিয়ান মুসলিম রেস্তোরাঁ, এরকম কিছু একটা। আর এখানে এসছি ইন্ডিয়ান সামার, এই রেস্তোরাঁতে বসে আমরা খাওয়া দাওয়া করছি। এখানেও হালাল ফুড পাওয়া যাচ্ছে। রুটি নিয়েছি, এগুলো হচ্ছে বাটার নান বলতে হচ্ছে। তারপর এখানে কারাই চিকেন, হ্যাঁ, এটা মনে হয় বাটার দিয়ে করা। তার পাশাপাশি একটা ডাল ধাঁচের এসছে। এগুলো মিলিয়ে মিশে আমাদের আজকের খাবারের আয়োজন। শ্রীলঙ্কা ভ্রমণের নতুন আরেকটি সুন্দর সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সকাল 7:40 একটা টুকটুক ধরে হোটেল থেকে ক্যান্ডি স্টেশনে এসে পৌঁছেছি। স্টেশনে আসার পর অনলাইন রিজার্ভেশনের কপি দেখিয়ে টিকিটের হার্ড কপি ইস্যু করালাম। ক্যান্ডি রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রবিউল, আমাদের কয় নাম্বার? সি। হ্যাঁ, C10-11। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে। ওদের ট্রেনে আপনার সিটিং বোঝার উপায় হচ্ছে, দেখেন এই যে 2 লেখা, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এই যে F লেখা। আমরা হচ্ছে ABC 3 নাম্বার কোচে মনে হয় হবে, সেখানে হচ্ছে আমাদের 1 লেখা থাকবে, অর্থাৎ ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এই রুটে আগাম টিকিট রিজার্ভেশন না করে আসলে তাৎক্ষণিক পাওয়া মুশকিল হতে পারে। এখন আমরা সিটটাকে ঘোরাই নিচ্ছি। ট্রেন যাবে এই বরাবর, যেহেতু ট্রেন এপাশে যাবে, সবাই এখন সিট ঘোরাচ্ছে। সিস্টেমটা অনেক ভালো এখানে, যে এই যে সিটটা রোটেট করার যে সিস্টেম, বাংলাদেশে তো পুরো মোশন সিকনেস আহা করে থাকতো। শুধু বাংলাদেশে না, এই ব্যাপারটা কিন্তু আপনার ইউরোপে বলেন, যে কোনো দিকেই বলেন,
আমাদের ট্রেন অবশ্য ছেড়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড ফেসিং সিট আর ব্যাকওয়ার্ড ফেসিং সিট এরকম কিন্তু বিকল্প আছে। তো যেটা হয় যে অনেক সময় ব্যাকওয়ার্ড ফেসিং সিটের দামও কিন্তু অনেক সময় কম হয়। ইউরোপীয় ট্রেনের কথা বলছি। এখানে ধরে নিয়েছিলাম যেদিকে থাকবে ওদিকেই যাব। ভালো হয়েছে যে সবাই আমরা ঘুরিয়ে নিলাম আর কি। ইতিমধ্যে আমরা বাইরের দৃশ্য দেখছি, ক্যান্ডি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এলরা অডিসি এক্সপ্রেস চোখ বন্ধ করে শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় পর্যটন রেল ব্যবস্থা। যাত্রাপথের সৌন্দর্য নাকি বিস্ময়কর, যেই কথা সেই কাজ। যাত্রা শুরু হতে না হতেই পাহাড়ি ঝিরি আর ঝর্ণা আমাদের স্বাগত জানাচ্ছে। বোঝা যাচ্ছে আগামী 6 থেকে 7 ঘন্টা কেমন কাটতে চলছে। আমরা এই পথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পর্যটক দেখছি। সবাই ট্রেনের দরজার ধারে ধারে আসন গেড়েছে আর প্রকৃতির মাঝে হাত মেলে নিসর্গকে মন ভরে উপভোগ করছে। দর্শক, এই ট্রেনটাতে মানুষ কিন্তু ঝুলে ঝুলে চলতে খুব পছন্দ করে, তবে অনেক লোকজন কিন্তু ঝুলতে গিয়ে আপনার গাছপালার সঙ্গে ধাক্কা পর্যন্ত খায়। মাঝে মধ্যে গাছপালা এত কাছে চলে আসে, রীতিমতন বিপজ্জনক হতে পারে। এখন এই ট্রেনের ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি। দর্শক, এই মুহূর্তে আমি ট্রেনের ক্যান্টিনে চলে এসেছি। এর আগেও আরেকটা ট্রেন যাত্রা করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এরকমের ক্যান্টিন আয়োজন ছিল, এখানেও আছে। এই ক্যান্টিন থেকে আমি 200 শ্রীলঙ্কান রুপি খরচ করে একটা কফি এবং তার পাশাপাশি একটা মাফিন নিয়েছি। এটাও 200 শ্রীলঙ্কান রুপি। সাধারণ মূল্যের থেকে হালকা বেশি পড়েছে। এখান থেকে আমি সামনে সুন্দর ঝর্ণা পড়ছে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। এরকম দৃশ্য দেখতে দেখতে কফি খাওয়া ট্রেনে বসে, সেই রকম ব্যাপার স্যাপার। শেষমেশ কম্পার্টমেন্টে কিছুক্ষণের জন্য আসছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছি ট্রেনের গতি কত, ট্রেন কোন বরাবর যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে। ইনারা একের পর এক ঘোষণা দিচ্ছেন এবং আশপাশে কি আসছে কি দেখা যাচ্ছে তা বলছেন। যেমন এখন দেখেন একটা লেক দেখতে পাচ্ছি। আমরা এই রেল যাত্রা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। প্রথমত বলে রাখছি, 2022 সালে লঞ্চ হয়েছে, তার মানে মোটামুটি খুব নতুন ট্রেন। তবে যে লাইনটা দিয়ে চলছে সে লাইনটা কিন্তু খুবই পুরানো। সে ব্রিটিশ আমলে 1860-এর দশকে ব্রিটিশরা সর্বপ্রথম এই শ্রীলঙ্কাতে অর্থাৎ তৎকালীন সিলনে রেল প্রতিষ্ঠা করল। তার অল্প কয়েক বছরের ভেতরে ক্যান্ডি রুটেও কিন্তু ট্রেন চালু হয়ে গেছে। আমরা ক্যান্ডি থেকে এলরা যাচ্ছি এবং ব্রিটিশ আমলের ট্রেনটা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে বাদুল্লা পর্যন্ত গেছিল। এলরার আরও পরে আসে হচ্ছে বাদুল্লা, তার মানে বাদুল্লার আরও আগে গিয়ে আমরা নেমে যাচ্ছি। এই পুরো যাত্রাপথটা যেটা আমরা ক্যান্ডি থেকে এলরা পর্যন্ত যাচ্ছি, এটা প্রায় 155 কিলোমিটার। অনেকগুলো স্টেশনে থেমে থেমে যাচ্ছে দেখে যাত্রাপথটা লম্বা সময় লাগছে, 6 থেকে 7 ঘন্টার মতন লাগবে। আমরা দুজনে যে ট্রেনের টিকিট কেটেছি, জনপ্রতি আমরা 2800 বাংলাদেশি টাকা করে পরিশোধ করেছি। শ্রীলঙ্কান রুপিতে 7,000 14,000 পরিশোধ করেছি এবং তার পাশাপাশি একটা 700 শ্রীলঙ্কান রুপির বুকিং চার্জ কেটেছে। আমরা অনলাইনে রিজার্ভেশন করেছি। আমরা এখন অল্প সময়ের জন্য নানু ওয়া ট্রেন স্টেশনে থামলাম। এটা হচ্ছে যারা নোয়ারা এরিয়াতে বেড়াতে যাচ্ছে অথবা নোয়ারা এরিয়া থেকে যারা ট্রেনে উঠছে তারা এই স্টেশনটাকে ব্যবহার করছে। তার মানে যারা ক্যান্ডি থেকে নোয়ারা এরিয়াতেও ট্রেনে করে যাবেন তারাও কিন্তু যাত্রাপথে যথেষ্ট সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আবার নোয়ারা এরিয়া থেকে যারা উঠবেন তারাও চমৎকার দৃশ্য পাবেন। এই হচ্ছে ক্লাস 3 আর সোজা গেলে আমরা যাব ক্লাস 2-তে।
ক্লাস 3 যদি দেখাই, দেখেন সিটগুলো হচ্ছে এরকম। রবিউল বসো, দেখো তো কেমন লাগে, কেমন কমফোর্টেবল? এটা মনে হয় সেকেন্ড। হ্যাঁ, এটা 2, এটা হচ্ছে 2 এর সিটগুলো দেখেছেন, এটাও আরামের। দর্শক, যাত্রার এই ভাগটাতে আমরা পাহাড়ি সরু সরু কিছু খাত আর টানেলের স্বর্গরাজ্য পার হচ্ছি। আমরা প্রায় 6,500 ফুট পর্যন্ত উঠেছি এবং এখন আবার ট্রেনটা নিচের দিকে কিন্তু পথ ধরেছে। রবিউল, এর থেকে ভালো ট্রেন জার্নি করছো তুমি? আমার এ পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি ছিল ইটালি থেকে সুইজারল্যান্ড, চোখ বন্ধ করে। এই ট্রেন যাত্রাটা সেই ট্রেন যাত্রার সঙ্গে তুলনায় আসে, মানে এটার রোমাঞ্চটা তার সমতুল্য। এটার রোমাঞ্চ কিছু দিক দিয়ে বেশি, যে এরকম করে যে আমরা ঝুলে ঝুলে চলতে পারছি, বাতাস খেতে পারছি, এই ব্যাপারটা অসাধারণ ছিল। আর ওই যাত্রায় দৃশ্য দেখেছিলাম মারাত্মক, এটাও কম যাচ্ছে না। একটু বৃষ্টি, একটু রোদ, সাথে কিছু মেঘ আর পাহাড়ি কত বন। গাছগাছালির মাঝে দিয়ে আমরা শ্রীলঙ্কার পাহাড়ি পরিবেশ শুধু দেখছি, শুধু মরছি। আমাদের দক্ষিণ এশিয়ায় এত সুন্দর রেল ব্যবস্থা হতে পারে তা শ্রীলঙ্কা এসে হারে হারে বুঝলাম। একের পর এক পাহাড়ি চা বাগান পার হচ্ছে, আর কিছু দূর পর পর এক একটা টানেল আমাদের এক একটা নতুন জগতে প্রবেশ করাচ্ছে। এই ট্রেন কিন্তু পর্যটন ট্রেন, তাই বিভিন্ন জায়গায় গতি কমিয়ে সেখানকার গুরুত্বপূর্ণ আকর্ষণ সম্পর্কে ঘোষণা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমার মতন শ্রীলঙ্কা বেড়াতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের সাথে। তাদের মাধ্যমে শুধু ফ্লাইটই না, হোটেল বুকিং এবং ভিসা সেবাও পাবেন। এমনকি বিভিন্ন দেশের ট্যুর বুকিংও করতে পারবেন। আর এই সব কিছুই আপনি স্বাচ্ছন্দ্যে দেশি পেমেন্ট গেটওয়েগুলির মাধ্যমে ঘরে বসে আয়োজন করতে পারবেন। যাই হোক, যাত্রাপথের অপরূপ দৃশ্যগুলো আমরাও দেখছি, আপনারাও দেখুন। এখন বাজছে বিকাল 3:15। আমরা শেষমেশ এসে পৌঁছে গেছি এলদাতে। এই এলদাতে আসার জন্যই আমরা 7টা ঘন্টা যাত্রা করেছি। এই হচ্ছে এলদা ট্রেন স্টেশন এবং তার সঙ্গে ট্রেন লাইন। বলা হচ্ছে এটা নাকি পর্যটকদের সবচেয়ে পছন্দের ট্রেন স্টেশনগুলোর একটি। আমরা এখন 500 রুপিতে একটা টুকটুক ভাড়া করে আমাদের এই যাত্রার সবচেয়ে সুন্দর হোটেলের দিকে আগাচ্ছি। এলদাতে এসে আবহাওয়া চমৎকার পেয়েছি, তাই মনটা উৎফুল্ল হয়ে উঠেছে। সেই রকম জায়গা, আমরা খুব বেছে বেছে হোটেল বাছাই করেছি। চমৎকার দৃশ্য দেখছি এখান থেকে। ওকে, সো হুইচ ড্রিঙ্ক ইজ দিস? অ্যাভোকাডো জুস। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, থ্যাংক ইউ। রুমটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, তবে তার আগে বলি আমরা হোটেলে এসে পৌঁছানোর পরে এখানে 2000 রুপি খরচ করলাম। একটু খাবার অর্ডার করেছি। ওদের এখানে খাবার দাবার মোটামুটি খুব বেশি খরচের মনে হচ্ছে না, মানে এরকমের হোটেল হিসেবে। দেখেন খাবার, এখানে খাবারের সামনে দৃশ্য দেখেন, কে দেখো, মজা না? আসেন, এখন আমি আপনাদেরকে আমাদের এলদাতে যে হোটেলটা সেটা ঘুরিয়ে দেখাই। প্রথমে জানিয়ে দিচ্ছি আমার কাছে হোটেলটা পছন্দ হয়েছে। এই হোটেলটার নাম হচ্ছে রাভানা রেঞ্জ হোটেল, যে হোটেলটা পাহাড় পর্বতের মাঝখানে চমৎকার একটা জায়গায় অবস্থিত। আমি নিয়েছি 3 জন থাকার মতন রুম, আমরা থাকছি 2 জন কিন্তু। এটা একটা ফ্যামিলি সুইট, যেটা রাত প্রতি আমি বাংলাদেশি টাকায় 6000 টাকার কিছু বেশি খরচ করেছি। এখানে থাকার জন্য 2টা রাতের বুকিং করে রাখা আছে। এবং আমরা যদি এখানে নাস্তা করতে চাই তাহলে আরও অতিরিক্ত মনে হচ্ছে জনপ্রতি আরও $7 করে যোগ করা লাগবে। ওদের খাবার আমি ইতিমধ্যে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। এখানে নাস্তা করতে কোনো সমস্যা নেই। এখানে তো বসার ব্যবস্থা আছে। এদিক দিয়ে আপনার পুরো কাঁচ দিয়ে আমরা সামনের দৃশ্য দেখতে পাই, আর চাইলে এই পুরো কাঁচটাকে আমরা আবার পর্দা দিয়ে ঢেকে ফেলি। অন্য পাশটাতে আমরা একটা ছোট নিশ পেয়েছি, যেখানে আমরা কাপড় চোপড় ঝুলাতে পারছি, অতিরিক্ত জিনিসপত্র আছে, লাগেজ রেখেছি। এসির কম্পার্টমেন্টে এখানে চা কফির স্টেশন আসছে, ফ্রিজ এসছে, যা যা থাকা উচিত তাই তাই এসছে। আমি একটু ওয়াশরুমের দিকটাতে যাই। এটার যে ওয়াশরুমটা সেটাও কিন্তু বিশাল বড়। ঠিক আছে, আমি যদি এই বরাবর দৃশ্যটা দেখেন কত বড়, আমি ওয়াশরুমে এপাশ থেকে ওপাশে মনে হয় 17-18 ফুট 20 ফুটের কাছাকাছি হাঁটতে পারবো। তো নিজের একটু স্বস্তি করছি। আমাদের সামনে সুন্দর দৃশ্য আছে, নিচে সুইমিং পুল আছে, এগুলো মিলিয়ে মিশে
আমরা একটু এখন আনন্দ করি, ভিডিওর পরবর্তী অংশে দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ভ্রমণের সর্বশেষ দিনে একটি সুন্দর সকালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। গল্প শুরু করার আগে আসুন কিছুক্ষণ দেখি আমাদের হোটেলের চারপাশের পরিবেশটা। আজকে আমরা ছোট করে হাঁটতে বেরিয়েছি, খুব বেশি কিছু করব না। শ্রীলঙ্কার এলাতে চাইলে অনেক রকমের কর্মসূচি করা যায়, আমরা এখানে একটু ছিমছাম সময় কাটাতে আসছি আর কি। এটা আমাদের শেষ দিন চলছে। এখন যাচ্ছি বিখ্যাত 9 আর্চেস ব্রিজ দেখার জন্য। সেটা দেখার জন্য আমাদের হোটেলের এখান থেকে একটা গ্রাম্য ধাঁচের একটা পথ পার করে আমরা ঘুরে ঘুরে নিচের দিকে নামবো, ওদিকে বাঁক খেলে শহরটা শুরু হয়ে যাবে। সামনে একটা ট্রেন লাইন পড়ছে। এই হচ্ছে এদা শহরের একদম কেন্দ্রীয় রাস্তা, যেখান থেকে আমরা আধা বেলার জন্য টুকটুক ভাড়া করলাম। 2500 রুপিতে 9 আর্চেস ব্রিজ পর্যন্ত যাওয়া আসার ভাড়া ঠিক হলো। আমরা চমৎকার সুন্দর একটা পথ পাড়ি দিয়ে সেতুর একদম উপরের হাঁটা পথে গিয়ে পৌঁছাচ্ছি। আমরা সেই 3টা থেকে বিখ্যাত 9 আর্চেস ব্রিজে এসে অপেক্ষা করছি এই দৃশ্যটাকে দেখার জন্য। আমাদের পাশ দিয়ে এখন একটা ট্রেন চলে যাচ্ছে, যেই ট্রেনটা ঠিক বিকাল 4টা নাগাদ একটা বিখ্যাত সেতুকে পার করছে। এটা শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত রেল সেতু। ট্রেনটা এসে আমরা থামছে দেখতে পাচ্ছি। চলেন একটু সামনের দিকে যাই। অসাধারণ একটা অনুভূতি। মূলত আজকে আমরা এটা শুনে এসেছিলাম যখন দুপুরে আমরা বের হবার কথা সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ এখানে আসবো, যে আপনার 3:30টার ভেতরে ট্রেন এখানে থাকবে। তো আমরা 3:30টার থেকে আর অনেক আগে থেকে কিন্তু এসে অপেক্ষা করছি। তবে যেটা হয়েছে কি, ট্রেন নাকি একটা জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট করেছে এরকম শুনেছি, এবং তার জন্য ট্রেন সাময়িকভাবে একটা বিলম্ব হয়ে 4টা নাগাদ এখানে এসে পৌঁছেছে। প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক, আঞ্চলিক পর্যটক, তারা এখানে এসে ভিড়েছে, সবাই দেখতে চায় ট্রেন যে এসে থামে। এটা দেখতে কিন্তু চমৎকার লাগছে। এটা ট্যুরিস্ট ট্রেন ধাঁচেরই মনে হচ্ছে। এই ট্রেনটা এই সেতুতে এসে থামলো এবং মানুষজন এখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ছবি তুলছে। এটাকে দেখে কিন্তু একদম ট্যুরিস্ট ট্রেনের মতন লাগছে, কারণ আমি দেখছি কি এটার উপর দিয়ে ছাদ খোলা। এ দেখেন ট্রেনের ওপরের অংশটাতে চলে এসেছি। এখানে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে দেখতে চলছে। এরকম দরজা দিয়ে একের পর এক কম্পার্টমেন্টে যাওয়া যাচ্ছে। যদি কম্পার্টমেন্টের অবস্থা দেখি, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে ট্রেনের পেছনের ভাগটা। নেমে যাই, বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আর এখানে আমাদের সিনেমাটোগ্রাফার রবিউল ক্যামেরা নিয়ে সে তৈরি, ট্রেন আবার ছেড়ে যাবে, চলে যাওয়ার দৃশ্য নেবে। চলে গেল, বিদায় দিয়ে দিলাম ট্রেনটাকে। এই দৃশ্যটা দেখার জন্য এখানে এসেছিলাম। 9 আর্চেস ব্রিজ ইংরেজদের হাতে প্রতিষ্ঠিত শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত রেল সেতু। 300 ফুট দৈর্ঘ্য আর 25 ফুট প্রস্থ নিয়ে এই সেতু 80 ফুট উচ্চতায় অধিষ্ঠিত আছে। 1921 সালে তৈরি সেতুটি রেলপথের তুলনায় যথেষ্ট নবীন। পরপর 9টা খিলান আছে বলে একে 9 আর্চেস ব্রিজ বলা হয়। ধরনের দিক থেকে এটি একটি ভায়াডাক্ট সেতু। শ্রীলঙ্কান এবং ইংরেজ স্থপতির যৌথ উদ্যোগে ইট, পাথর ও সিমেন্ট দিয়ে বানানো হয়েছিল এই সেতু। এরা বেড়াতে আসলে অবশ্যই এখানে এসে যাওয়ার চেষ্টা করবেন। চাইলে শহর থেকে কিছু পথ ট্রেকিং করে চলে আসা যায়। এই উপর দিয়ে দেখেন হোটেল আর রিসোর্ট আছে। এর অনেক অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছে, রেলপথটাকে দেখতে পাচ্ছে এবং আশপাশে এই যে দেখেন প্রাকৃতিক বৈচিত্র্যগুলোকে দেখছে।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শ্রীলঙ্কার এলা অঞ্চলের বিখ্যাত লিটল অ্যাডামস পিকে উঠব এবং সেই লিটল অ্যাডামস পিকে ওঠার আগে আমরা যেখানটাতে এসে পৌঁছে গেছি ওইখানে রাভানা পুল ক্লাবের মূল দালানটাকে দেখতে পাচ্ছি এবং এখান দিয়ে আমাদের একটা নির্দেশনা দেওয়া আছে মিনি অ্যাডামস পিক এই পথে। এমনকি এদিক দিয়ে কিন্তু ফ্লাইং রাভানা মেগা জিপ লাইন আছে। এই অঞ্চলটাতে কিছু অ্যাক্টিভিটি আছে, আপনি সেগুলা বিভিন্ন অর্থ খরচ করে করতে থাকবেন। আমাদের জানা মতে আমাদের যেই হাইকিংটা হবে এখন, এটা খুব বেশিক্ষণের হবার কথা না, হয়তো 20 মিনিট 30 মিনিট এরকম কিছু হতে পারে। রবিউল কিছু সুন্দর সুন্দর সিনেম্যাটিক শট নিচ্ছে। আর সামনে দেখেন এই অংশটাই হচ্ছে যে রাভানা পুল ক্লাব, ঠিক আছে, চমৎকার একটা জায়গা। শ্রীলঙ্কা যাত্রার সবচেয়ে সুন্দর মুহূর্তে সাক্ষী হচ্ছে। এটা এবারে যাত্রায় আমাদের প্রথম পাহাড়ি ট্রেক। দৃশ্যগুলো মনোমুগ্ধকর। আমরা পাহাড় বাইতে বাইতে একদম 4500 ফুট উঠে যাব। পুরোটা পথ সিঁড়ি দিয়ে ছাওয়া। কিছু দূর অন্তর অন্তর অপেক্ষা করার মতন জায়গা আছে। ওই দেখেন সামনে দিয়ে জিপ লাইন চলছে, সেই রকম অবস্থা, মানে মানুষ এইখান থেকে জিপ লাইন করে নিচের দিকে নামলো, আমরা দেখতে পেলাম মাত্র। ওই উপরে মানুষ দেখা যায়, আমরা মনে হচ্ছে ওইখানটাতে যাচ্ছি। সিঁড়িগুলো কষ্টের করেছে। এই জায়গাটা কিন্তু মারাত্মক। এখন যেই লেভেলে এসে পৌঁছালাম, এখানে আমার পাশে একটা টাওয়ার আছে, মনে হচ্ছে এই টাওয়ারটা থেকে হয়তো কি জিপলাইন শুরু হয় কিনা। ওই যে ফ্লাইং রাভানা আছে, ওই পাশটা হচ্ছে জিপলাইন। এখানে একটা গ্ল্যাডিয়েটরদের মতন কিছু একজনের মূর্তি দাঁড় করিয়ে রাখা আছে। ফ্লাইং রাভানা মনে হচ্ছে বীরত্বের প্রতীক। জিপলাইন করার জন্য বলছে 9900 শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি টাকায় 4000 টাকার একটু কম, 3960 আসছে যে সময়টাতে আমি বেড়াতে এসেছি। ইতিমধ্যে কিছুটা উপরে উঠেছি, একটু একটু হাঁপাচ্ছি। একদম সর্বোচ্চ চূড়ার আগের একটা অংশে এসে পৌঁছে গেছে। ইতিমধ্যে 3500 ফুটের উপরে আছে। এই সামনে দিয়েও আরেকটা এরকম স্তূপ আছে, ওখানে ওঠা যায়, আবার এ পাশটা ওঠা যাচ্ছে। বিখ্যাত আদম পাহাড়ের সাথে নাকি কিছু দিক দিয়ে মিল। এলাকার গ্রামবাসী একে জনপ্রিয় করে তুলেছে লিটল অ্যাডামস পিক নামে। দর্শক, এই পাহাড়ের চূড়া থেকে চোখে পড়ে এলা রক, রাভানা জলপ্রপাত আর নাম না জানা বহু পাহাড় আর উপত্যকা। একটু ভালো করে দেখলে নিচের সরু রাস্তাগুলো ধরে গাড়ির চলাফেরাও নজর কাড়বে। আমরা আজ এখান থেকে সূর্যাস্ত দেখব, তারপরে নিচে নামবো। দর্শক, বিদায় বেলার ঘন্টা বাজছে। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে রাতের বেলায় যাত্রা করে শ্রীলঙ্কার এই এলা অঞ্চল থেকে কলম্বোর দিকে চলে যাব। প্রথমত বলে রাখি, আমরা শ্রীলঙ্কা যাত্রা কলম্বোতে যেরকম খুব মজা করেছি, এলাতেও আমাদের কাছে অসাধারণ লেগেছে। আমি বলছি না ক্যান্ডি খারাপ ছিল, তবে কলম্বো আর এলা ছিল হচ্ছে সবচেয়ে ভালো অভিজ্ঞতা। এর ভিতরে এলাকে আমার কাছে হালকা একটু ব্যয়বহুল বেশি মনে হয়েছে। ওই যে গণপরিবহন যেগুলো যে টুকটুক করে করে যে আমরা চলছি, সেগুলোর ভাড়াটা রীতিমতন কলম্বোর থেকে দ্বিগুণ প্রায় পড়ে গেছে। অর্থাৎ কলম্বোতে আমরা 200-250 এরকম ভাড়া দিয়ে এক একটা পথ পার করতাম টুকটুক নিয়ে। সেক্ষেত্রে এখানে কিন্তু একদম ফ্ল্যাট রেট, 500-র নিচে কিছু হচ্ছিল না। তবে ক্যান্ডিতেও কিন্তু 200-250-র ভিতরে আমাদের খরচ চলে যাচ্ছিল।
এখানকার খাবার দাবার সম্পর্কে বলে রাখি, আমরা কিছু কিছু জায়গায় হালাল রেস্টুরেন্টে ঢুকেছি, কিছু জায়গায় আমরা সাধারণ রেস্টুরেন্টে ঢুকেছি, কিন্তু মাছ টাছ থেকে শুরু করে এগুলো খেয়েছি আর কি। এখানে আপনার খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা একটা গাড়ি বুক করে রেখেছি, সে গাড়িটা আমাদেরকে আমাদের হোটেল থেকে রাতের বেলায় অর্থাৎ রাত 10:30টার সময় পিক আপ করে, ইতোমধ্যে কিন্তু রাত 10টা বাজছে, 10:30টায় পিক আপ করে আমাদেরকে প্রায় 6 ঘন্টা যাত্রা করিয়ে ওই যে সেই কলম্বোর যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে পৌঁছে দিবে। এই গাড়িকে 23,000 শ্রীলঙ্কান রুপি ভাড়া দিতে হচ্ছে, আমেরিকান ডলারে 80 থেকে কিছুটা উপরে পড়ছে আর কি। সকাল সকাল খুব একদম 7:45 আমাদের ফ্লাইটটা পড়ছে। আজকে যে আমরা অটো নিয়ে ওই যে ঘোরাফেরা করলাম, 9 আর্চেস ব্রিজ গেলাম, এবং 9 আর্চেস ব্রিজের পরে আমরা ওই লিটল অ্যাডামস পিক করে শেষমেশ যে ফেরত আসছি, সব মিলে আমি 5,000 দিয়েছি, হোটেল পর্যন্ত নামিয়ে দিয়ে গেছে। আমাদের এবারে যাত্রা সঙ্গী হিসেবে যে প্রতিষ্ঠান ছিল ফ্লাইট এক্সপার্ট, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে রাখছি এত চমৎকার একটা যাত্রাপথে সঙ্গী হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।